ভূমধ্য 42 যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ওকে, তো প্রথমে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, প্রথম ছবির ক্ষেত্রে এখানে এ কেন্দ্রীয় একটি বৃত্ত এবং বি কেন্দ্রীয় একটি বৃত্ত যারা পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে। তো যখন এরকম বৃত্ত যখন দুটি একটি একটি অপরের পাশে থাকে, মানে আমি বলতে চাইছি, তুমি যদি এই ছবির সাথে দ্বিতীয় ছবিটাকে কম্পেয়ার করো, দেখো দ্বিতীয় ছবিতে কি হচ্ছে, একটা একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত, সরি, একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত দেখো ঢুকে আছে। তো এই ক্ষেত্রে এরা যখন স্পর্শ করবে তখন সেটাকে আমরা বলবো অন্তঃস্পর্শক। ঠিক আছে? আর প্রথম ছবির ক্ষেত্রে, মানে এই ছবির ক্ষেত্রে দেখো একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে রয়েছে, মানে তারা তারা একে অপরের থেকে বাইরে অবস্থিত, তখন এরকম ভাবে যখন স্পর্শ করবে তখন সেটাকে আমরা বলবো বহিঃস্পর্শ। তাহলে এই বহিঃস্পর্শ কখন হয়, অন্তঃস্পর্শ কখন হয়, এটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম ছবির ক্ষেত্রে যদি আমরা প্রথম ছবির সাপেক্ষে ভাবি তাহলে এটা হচ্ছে এই পি বিন্দুটা, এটা হচ্ছে বহিঃস্পর্শ। আর দ্বিতীয় ছবির ক্ষেত্রে এটা হচ্ছে অন্তঃস্পর্শ। ঠিক আছে? বেশ। তো এটা প্রমাণ করার আগে একটু দুটো কনসেপ্ট আগে একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে, ধরো সমরেখ কি? তো সমরেখা হচ্ছে ধরো একটা সরলরেখা। এই সরলরেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুকে বলা হয় একে অপরের সমরেখা। ঠিক আছে? কারণ একটি সরলরেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুকে আমরা কি বলি, একে অপরের সমরেখা। ঠিক আছে? তো ধরো এখানে তুমি এটাকে এ, বি, সি, ডি, ই, এফ এখন তুমি নাম দিলে। তো এই যে আমি এখানে যে ছটা আমি যে বিন্দু লিখেছি, এই ছটা বিন্দুই কি হবে, সমরেখা। এবার যদি আমি এখানে একটা বিন্দু নিই, ধরো এই জায়গাটায় যদি একটা বিন্দু নিই জি, বা এখানে একটা বিন্দু নিই যদি এইচ, তো এই দুটো বিন্দুকে কিন্তু আমরা সমরেখা বলতে পারবো না, কারণ এরা এই সরলরেখার উপর অবস্থিত নয়। তার মানে একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর যতগুলো বিন্দু থাকবে প্রত্যেকটা বিন্দুকে আমরা বলবো সমরেখা। কিন্তু এই সরলরেখার বাইরে যদি কোনো বিন্দু থাকে তাদেরকে আমরা সমরেখা বলতে পারবো না। তো তার মানে যেটা দাঁড়ালো, ধরো এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর আমি যদি তিনটে বিন্দু, একটা, দুটো, তিনটে, এটার নাম এ, এটা বি, এটা হচ্ছে সি। তো এই যে তিনটে বিন্দুর মধ্যে যদি আমি আরেকটা বিন্দু নিই, মানে যদি ডি নিই, তাহলে এখান থেকে এ, সি আর ডি, এই তিনটে বিন্দুকে আমরা বলবো সমরেখ, কিন্তু এটা কিন্তু সমরেখ হবে না। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে কনসেপ্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে, ধরো এটা যদি একটা সরলরেখা হয়, এই সরলরেখার উপর তুমি একটা নির্দিষ্ট বিন্দু নাও, ধরো সেটা আমি ধরলাম এ। ঠিক আছে? এবার এই বিন্দুতে তুমি এর উপর একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। ঠিক আছে? তাহলে এটা কি করলাম আমি, এই সরলরেখার উপর, মানে এটা হচ্ছে উপর দিক থেকে আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার আমি নিচ দিক থেকেও যদি আমি আরেকটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, ঠিক আছে, তো এটা আমি উপর দিক থেকে অঙ্কন করেছি, এবার যদি আমি নিচ দিক থেকে যদি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে সরলরেখাটা, ধরো এটার নাম যদি আমি পিকিউ দিই, এই পিকিউ যে সরলরেখাটা পেলাম, এই পিকিউ সরলরেখাটা কি হবে, মানে এটা একটাই সরলরেখা হবে। আমি ক্লিয়ার করছি বিষয়টা। ধরো যদি জিনিসটা এমন হয়, ধরো এখানে একটা সরলরেখা আছে, ধরো এখানে তুমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলে, এবার তুমি নিচ থেকে এইখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলে, তো দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, যখন এই 90 ডিগ্রি কোণটা অঙ্কন করা হলো তখন এখানে এই বিন্দুটাতে অঙ্কিত হয়েছে, আর নিচেরটা দেখো এইখানে বিন্দু, এই বিন্দুতে অঙ্কিত হয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো আলাদা বিন্দু হয়ে যাচ্ছে, একটা এ একটা বি। তাহলে সেক্ষেত্রে আমরা এদেরকে কিন্তু একই সরলরেখা বলতে পারছি না। কিন্তু যদি এমন হয়, যদি এই সরলরেখাটা এবং নিচের থেকে যেটা আমি অঙ্কন করছি 90 ডিগ্রি, যদি দুটোই যদি একই বিন্দুতে, যদি একই বিন্দুর উপর যদি অঙ্কিত হয়, তাহলে সেক্ষেত্রে এদেরকে আমরা কি বলতে পারবো, একই সরলরেখা বলতে পারবো। ঠিক আছে? তাহলে এই দুটো কনসেপ্ট একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত সমরেখ বিন্দু বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে একই বিন্দুর উপর অবস্থিত আহ দুটি লম্ব থাকলে তারা কি হবে, তারা একই সরলরেখা হবে। ওকে, তো দেখো প্রমাণ। তো এখানে প্রথমে কি বলছে, প্রদত্ত
এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে। তো যেটা আগের দিন বলছিলাম যে যখনই এটা দেখছো সঙ্গে সঙ্গে এখানে তো তুমি যখন ফোনে দেখবে তুমি তো এটা দেখতেই পাচ্ছ তোমার বইয়ের কাট আউটটা এখানে মিলাবে, মানে মেন কথা শুধু শুনলে হবে না, তোমাকে ওটা ছবির সাথে মিলাবে, যেটা তুমি পড়ছো প্রদত্ত যেটা পড়ছো সঙ্গে সঙ্গে সেটা ছবিতে মিলাবে। ওকে, আচ্ছা। তো তো এটাই যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে এ পি বি এর সমরেখা, মানে এই পি, এই বি পি এবং এ, এই তিনটে সমরেখা। তুমি যদি এই ছবিতে দেখো এখানে তাই পি বি এ এরা সমরেখা, এটা প্রমাণ করতে হবে। সমরেখা আমি অলরেডি বলেছি। সমরেখা মানে কি, যে একই সরলরেখার উপর অবস্থিত তিনটে বিন্দু, তিনটি বা তার বেশি, মানে প্রত্যেকটা বিন্দুকে আমরা বলি তাদের সমরেখা। ওকে, এবার অঙ্কনে দেখো কি করা হয়েছে। এখানে অঙ্কনে এই এর সাথে পি, বি এর সাথে পি, এগুলো যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এটাই। তো প্রথমে এরকম দুটো বৃত্ত ছিল, তারপর এখানে একটা বৃত্ত আর এরকম একটা বৃত্ত ছিল, এখানে একটা জাস্ট একটা স্পর্শক ছিল, এখানে এরকম কেন্দ্র ছিল, এরকম চলে ছিল, আর এখানে একটা বিন্দু ছিল পি। এবার অঙ্কন কি করা হচ্ছে, এটার সাথে এটা আর এর সাথে এটাকে যুক্ত করা হচ্ছে, এটাই এখানে বলতে চেয়েছি। ঠিক আছে, ওকে। দেখো প্রমাণ, তো প্রমাণে বলছি এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে যদি আমরা এই প্রথম ছবির সাপেক্ষে যদি ভাবি, আর আমরা যদি এই প্রথম ছবির সাপেক্ষে যদি ভাবি তখন বলবো বহিঃস্পর্শ করেছে, আর যদি দ্বিতীয় ছবির সাপেক্ষে বলি তখন বলবো অন্তঃস্পর্শ করেছে। ঠিক আছে, আচ্ছা। তার মানে তাহলে এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, তো সেটা হচ্ছে দেখো এসটি। এখানে এটা হচ্ছে পি বিন্দুতে সাধারণ স্পর্শক, তুমি দুটো ছবিতে দেখতে পাচ্ছ দুটোতেই এসটি রয়েছে। তো এসটিটা কি, এসটিটা যেটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক। হুম, মানে যে স্পর্শকটা দুটো বৃত্ততেই থাকে সেটাকে বলে সাধারণ স্পর্শক। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে, ধরি এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। একই কথা। এর পরের যে লাইনটা আছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাও কি বলছে, এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে এটা হচ্ছে উপপাদ্য 40, যে কনসেপ্ট আমরা ওখানে শিখেছিলাম, যে কোন একটি বৃত্তের একটি স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, ওই স্পর্শকের উপর লম্ব হয়। তো এখানে সেটাই, সেই কনসেপ্টটাকে এখানে বোঝানো হচ্ছে। তো দেখো ছবিতে, তো এখানে এসটিটা হচ্ছে আমাদের স্পর্শক, আর পি হচ্ছে পি হচ্ছে মানে এপিটা, এই যে এপি যে ব্যাসার্ধটা আমরা পেলাম, এই এপি ব্যাসার্ধটা কি, এবি ব্যাসার্ধ হচ্ছে স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ। তাহলে কি হবে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা কত, 90 ডিগ্রি হবে। তো বা এটা কি হবে, এই এপি এসটির উপর লম্ব হবে। তো এখানে সেটাই দেখো দেখানো হয়েছে যে এপি লম্ব এসটি। একইভাবে আমরা যদি বি বি কেন্দ্রীয় বৃত্তটা দেখি, তখন বি কেন্দ্রীয় বৃত্তের কি হচ্ছে, এসটি 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 হচ্ছে স্পর্শক, আর বিপি কি, বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখান থেকে সে একই কনসেপ্ট, একইভাবে আমরা বলতে পারি যে এখান থেকে বিপি লম্ব এসটি। ঠিক আছে? এবার যদি তোমরা একটু ভালো করে ভাবো বিষয়টা, দেখো কি হচ্ছে, এই পি বিন্দুতে একবার বিপি লম্ব হচ্ছে, আবার এই পি বিন্দুতে একবার এপি লম্ব হচ্ছে। তার মানে আমি এখানে এই যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম, যে একটা বিন্দুতে যদি উপর দিক থেকে, মানে তুমি যদি দুই সাইড থেকে যদি দুটো লম্ব অঙ্কন করো, একই বিন্দুতে যদি দুদিক থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে সেটা কি হবে, সেটা একটাই সরলরেখা হবে। ঠিক আছে, তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি এবি হচ্ছে একই সরলরেখা। আর এবি সরলরেখার উপরেই এ পি বি তিনটি বিন্দুই অবস্থিত। এবং প্রথমেই আমি বলেছি যে একই সরলরেখার উপর যখন মানে যতগুলো বিন্দু আছে সবাই কি সমরেখা। তো সেখান থেকে এটা আমাদের প্রমাণ হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে কি বইয়ে কি বলেছে, যে এপি ও বিপি একই বিন্দু পি তে অবস্থিত, মানে পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব। ঠিক আছে, মানে এই যে প্রথমে কি হচ্ছে, এই এসটি একটা সরলরেখা ছিল, সেই সরলরেখার একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে আমরা বিপিটাও লম্ব হচ্ছে, আবার এদিকে এপিটাও লম্ব হচ্ছে। ঠিক, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ
এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, আর যেহেতু একই সরলরেখায় অবস্থিত তাই জন্য এরা হচ্ছে পরস্পর সমরেখা। ঠিক আছে?